11 বছর পর বাড়ির বড় ছেলে আদ্রিয়ান আইমান আদ্র বাড়ি ফিরছে। আজকে পুরো বাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে। তানিশা আইমান পুরো বাড়ি তদারকি করছেন, যেন কোথাও কিছুর খামতি না থাকে। তার একমাত্র ছেলে এত বছর পর দেশে ফিরছে। আদিয়াত আইমান একটু চিন্তিত, কারণ তার সঙ্গে রাগ করেই আদ্র এত বছরও বাড়িতে আসেনি। পড়ালেখা শেষ হওয়ার পরও ইংল্যান্ড থেকে সেখানে বিজনেস শুরু করেছে। সেখানে টপ 10 জনের মধ্যে একজন আদ্রিয়ান আইমান আদ্র। এয়ারপোর্টে 4টে গাড়ি এসে থামলো। গাড়ি থেকে কালো পোশাক পরা 10 জন লোক বের হলো, তাদের হাতে ফুলের তোড়া। 12টা 15 এয়ারপোর্ট থেকে বের হয়ে আসে 6 ফুট উচ্চতার লম্বা বলিষ্ঠ দেহের যুবক। গায়ে তার কালো কোট, ফর্সা গায়ে কালো কোট দারুণ লাগছে। কালো পোশাক পরা লোকগুলো সামনে এগিয়ে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। আপনারা গাড়ি নিয়ে ফিরেছেন, আমি পরে আসব। একজন লোক বলল, কিন্তু স্যার। কোনো কিন্তু নয়, আপনারা ফিরেছেন। সবাই আদ্রর রাগ সম্পর্কে জানে, তাই আর কথা বাড়ালো না, চলে গেল। আদ্র একটা বাইক নিয়ে বের হয়ে গেল। মেঘ, এই মেঘ, কোথায় তুই? জানিস তো আজকে আদ্র ভাইয়া বাড়ি ফিরেছে। সবাইকে ফুপিদের বাড়িতে যেতে হবে। না আপু, আমি যাব না, তোমরা যাও। কেন যাবি না? দেখ মেঘ, ফুপি রাগ করবে। আর তুই এত বছরে ওই বাড়িতে একবারও যাসনি। আজকে যদি না যাস তাহলে ফুপি কষ্ট পাবে। প্লিজ চল না। তুই যদি না যাস তাহলে আমিও যাব না। প্লিজ চল না। এবার নীরবতা ভেঙে উঠে দাঁড়ালো মেঘ। কিরে, এত কি ভাবছিস তুই? হঠাৎ অনুর কথায় ধ্যান ফিরল মেঘের। তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা তুই যা, আমি আসছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। বলেই চলে গেল অনু। এদিকে মেঘ তো বলে দিল সে যাবে, কিন্তু তার মন থেকে ভয় যেন কাটছেই না। আদ্র ভাইয়া নিশ্চয়ই এত বছরে তাকে ভুলে গেছে। ওই দিনের কথা হয়তো ভুলে গেছে, এত বছর পর নিশ্চয়ই মনে রাখবে না। সেটা ভেবে মেঘ রেডি হতে চলল। আজ মেঘ একটা কালো 3 পিস পরেছে, সাথে হালকা লিপস্টিক আর চুড়ি, কানে ঝুমকো, তাতেই তাকে অপ্সরার মতো লাগছে। চারিদিকে আলো ঝলমল করছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সবাই আদ্রর জন্য অপেক্ষা করছে। হঠাৎ আলো নিভে গেল। ভয়ে মেঘ কিছুটা ভড়কে গেল। সে সবসময় অন্ধকারে ভয় পায়। একটু পর লাইট জ্বলে উঠল। আদ্র দরজার কাছে দাঁড়িয়ে আছে। তানিশা বেগম এত বছর পর তার ছেলেকে দেখে কান্না করে দিলেন। আদিয়া তাইমান দূরে দাঁড়িয়ে আছে। তিনি তার ছেলের সামনে যেতে ইতস্তত বোধ করছেন। কাজের লোকেরা ফুল দিয়ে আদ্রকে বরণ করে নিচ্ছে। চারিদিকে মেহমানরা সবাই তাকিয়ে আছে আদ্রর দিকে। আর মেয়েরা তো মনে হচ্ছে যেন চোখ দিয়ে গিলে খাচ্ছে। মেঘ কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সামনে থাকা 6 ফুট উচ্চতার বলিষ্ঠ দেহের মানুষটাকে চিনতে অসুবিধা হচ্ছে। আগের থেকে আরও ফর্সা, ঠোঁট গোলাপি, চুলগুলো জেল দিয়ে সেট করা, হাতে ব্যান্ডেড ঘড়ি, দেখতে অসম্ভব সুন্দর। মেঘ না চাইতেও তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। এদিকে তানিশা আইমানের কান্না যেন থামছেই না। ও মম, আর কত কাঁদবে? আমার ভাল লাগছে না, ছাড়ো প্লিজ, আমি ক্লান্ত। যাও উপরে গিয়ে ফ্রেশ হয়ে আয়। আদ্র ওপরে যেতে নিয়ে থমকে যায়। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে এক পলক তাকিয়ে সিঁড়ি দিয়ে হনহন করে চলে যায়। এদিকে সব মেহমানদের আপ্যায়ন করতে ব্যস্ত আদিয়া দাইমান। মেঘ আর অনু বসে আছে। তানিশা আইমান মেহমানদের নিয়ে এত ব্যস্ত ছিলেন যে মেঘ এসেছে খেয়াল করেনি। মেঘকে দেখে তানিশা এগিয়ে আসলেই ফুপিকে দেখে মেঘ অনু দাঁড়িয়ে গেল। কেমন আছে জিজ্ঞেস করলো। তানিশা মেঘের কপালে চুমু দিয়ে বলল, এতদিন পর তোর ফুপির কথা মনে পড়লো? মেঘ হাসি দিয়ে বলল, না ফুপি, তোমার কথা তো আমার সব সময় মনে পড়ে। এজন্য বুঝি এত বছর আসিস রে ফুপির কাছে, আর ভাইজানের আজকে সময় হলো না পার্টিতে আসতে? জানো তো ফুপি, বাবা কত ব্যস্ত। এতই ব্যস্ত যে তার একমাত্র ভাগিনা দেশে ফিরল, তিনিও আসতে পারলেন না। আর ভাবি তো অসুস্থ, তাই জোর করলাম না। এখন কেমন আছেন তিনি? ফুপি ভালো। অনুমি, তোরা বস, আমি তোদের জন্য খাবারটা নিয়ে আসি। না ফুপি, পরে খাবো। আচ্ছা শোন, আজকে কিন্তু তোদের ছাড়ছি না, তোরা আজকে এখানে থাকবি, আমি ভাইজানকে বলে রেখেছি। না ফুপি, আমরা চলে যাব। না আমি এতদিন পর এসেছিস, আজকে ছাড়বো না তোদের। এদিকে মেঘ কিছুটা চিন্তিত, কি বলবে তার ফুপিকে। ফ্রেশ হয়ে নিচে নামছে। আদ্রকে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে আদিয়া তাইমান। মেঘের গায়ে অনু পানি ফেলে দিয়েছে, তাই ওয়াশরুমে যাচ্ছে মেঘ, কিন্তু পা পিছলে পড়ে যেতে নিল। আদ্র এসে ধরে নিল। বলিষ্ঠ দেহের মানুষটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেঘও তার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। হঠাৎ কিছু একটা পড়ার শব্দ পেয়ে হুঁশ আসলো আদ্রর।
আচমকা মেঘকে ছেড়ে দিল। মেঘ নিচে পড়ে গিয়ে কিছুটা ব্যথা পেল। তানিশা আইমান এগিয়ে এসে মেঘকে ধরে ওঠালেন। ও মেয়ে, সাবধানে হাঁটবি তো, দেখছিস কিভাবে পড়ে গেলি। আর আদ্র, তুই ওকে ধরে আবার ফেলে দিলি কেন? হ্যাঁ, মম, এই মেয়েটাকে? ও তোর ছোট মামার মেয়ে মেঘ, ভুলে গেছিস? ছোটবেলায় তোরা একসাথে কত ঝগড়া করতি। মম প্লিজ, তখন কার সাথে কি করেছি কিছু মনে নেই আমার। আর এই মেয়ে, তুমি কি ঠিকমতো হাঁটতে পারো না? মেঘ রাগে গজগজ করছে। তাকে ধরতেই বা বলল কে, ছাড়তেই বা বলল কে? ছেড়েই যদি দিবি তাহলে ধরতে কেন গেল? নিচে পড়ে তার কোমর শেষ। বাদুর হনুমান মনে মনে বিড়বিড় করে বলছে মেঘ। এই মেয়ে, কি বলছি শুনছো না? হঠাৎ আদ্রর কথায় হুঁশ ফিরে মেঘের। মনে মনে আর কয়েকটা বকা দেয় মেঘ। সেদিন আদ্রদের বাড়ি থেকে অনু আর মেঘ চলে আসে। ফুপি কিছুতেই রাজি হচ্ছিল না। পরে মেঘ তাকে মায়ের অসুস্থতার কথা বুঝিয়ে চলে আসে। ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হলো। সকালের ঘুম আর ভাঙছিল না মেঘের। এদিকে মা ডাকাডাকি করছে। ঘুমের ঘোরে শুনতে পেল, তাড়াতাড়ি ওঠ, ভার্সিটিতে যাবি না? ঘুম ঘুম চোখে ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 8:30 বাজে। মেঘ চিন্তিত হয়ে পড়ল, কখন রেডি হব, কখন নাস্তা খাবো এবং ভার্সিটিতে যাব। তড়িঘড়ি করে বিছানা থেকে উঠল মেঘ। দ্রুত রেডি হয়ে বের হলো। মা আর অনু ডাইনিং টেবিলে বসে আছে। মা, তুমি একটু আগে ডেকে দিতে পারলে না? বলতে বলতে ডাইনিং টেবিলে বসলো মেঘ। তোকে 7টা থেকে ডাকছি। অনু, তুই কি আজ ভার্সিটিতে যাবি? না মেঘ, আজ যাবো না, তুই যা। অনু আর মেঘ দু বোন। অনু অনার্স 3য় বর্ষে আর মেঘ 1ম বর্ষে। নাস্তা করে বাইরে এসে দেখলো তুমুল বৃষ্টি হচ্ছে। কোনো রিক্সাও আশেপাশে দেখছে না মেঘ। হঠাৎ একটি রিক্সার দেখা পেল মেঘ, কিন্তু 50 টাকার ভাড়া 150 টাকা। অগত্যা রাজি হয়ে রিক্সায় উঠে পড়ল মেঘ। রিক্সাওয়ালা ছোট্ট পলিথিন দিয়ে নিজেকে ঢাকার চেষ্টা করলো মেঘ, কিন্তু ভার্সিটিতে পৌঁছাতেই ভিজে জবুথবু হয়ে গেল। মনে মনে তার বান্ধবী উষাকে বকা দিল। তার জন্য আজকে এই বৃষ্টির মধ্যেই তাকে ভার্সিটিতে যেতে হচ্ছে। ভার্সিটিতে ঢোকার কিছু সময় পর বৃষ্টি থেমে গেছে। মেঘ ভার্সিটির ভেতরে লাইব্রেরি রুমে অপেক্ষা করছে উষার জন্য। হঠাৎ পেছন থেকে উষা মেঘকে ডাক দিল। কি রে, তুই তো পুরো কাক ভেজা হয়ে আসছিস। মেঘ কিছুটা রেগে বলল, এত সময় আগে তোরা নিজে আসতে বললি, এখন এসে দেখি তোর কোনো খবরই নেই। সরি মেঘ, বৃষ্টি তো সেই জন্য দেরি হয়ে গেছে। তোর ওই সরি তোর কাছে রাখ, আমার শরীর পুরো ভিজে গেছে। আর কি দরকারি কথা বলবি যা তোর ফোনে বলা যাচ্ছিল না এখানে বলতে হবে? উষা কিছুটা চিন্তায় পড়ে গেল। কি করে বলবে মেঘকে নীলের কথা, সেটা ভাবতে লাগলো। হঠাৎ মেঘের ডাকে হুঁশ আসলো উষার। কি বলবি বল উষা। বলছি, আসলে আমি আমি মানে কি আসলে আমি মানে করছিস তখন থেকে? আসলে আমি একজনকে ভালোবাসি মেঘ। চোখ বন্ধ করে একদমে কথাগুলো বলল উষা। মেঘ উষার কথা শুনে বিস্মিত হয়ে চেয়ে রইল। চোখ খুলে উষা দেখলো মেঘ এখনও তার দিকে তাকিয়ে আছে। কিছু বল মেঘ, আমি সত্যিই নীলকে ভালোবাসি। মেঘ কিছু সময়ের জন্য যেন অন্য জগতে চলে গেছিল। উষার কথাই হুঁশ আসে। কি, তুই নীলকে ভালোবাসিস? নীল, মেঘ, উষা 3 জন খুব ভালো বন্ধু। একই ক্লাসে পড়ে। তাহলে আমাকে কেন বলছিস? নীলকে বল। বলবো তো কালকে, কিন্তু কিভাবে যে বলি। আর তাছাড়া কাল তো ভার্সিটিতে একটা প্রোগ্রাম আছে, কে জানি আসবে চিফ গেস্ট হয়ে। আদিয়াত আইমান নাকি কি যেন নাম। হঠাৎ আদ্রিয়ান আইমান নাম শুনে অবাক হলো মেঘ। মনে মনে ভাবলো আদ্রের কথা। না, ওনার নাম তো আদ্রিয়ান আইমান আদ্র। আর উনি এখানে আসবেনই বা কেন? কিরে, কি ভাবছিস মেঘ? না, কিছু না। তাহলে এই কথাটাই থাকলো, কালকে তুই নীলকে প্রপোজ করছিস। আর শোন উষা, কালকে তুই একটা সুন্দর করে একটা শাড়ি পরে আসবি। তাহলে তোকেও শাড়ি পরে আসতে হবে মেঘ, যেহেতু কাল অনুষ্ঠানে সবাই শাড়ি পরে আসবেই, তাই তোকেও পরে আসতেই হবে। আচ্ছা, তাহলে কালকে দেখা হচ্ছে। এদিকে আদ্র কার সাথে যেন কথা বলছে। হ্যাঁ মিস্টার আদি, আমি ঠিক সময় পৌঁছে যাব, চিন্তা করবেন না। তাহলে আমি এখন রাখি। ফোনটা রেখে দিয়ে একটা ডেভিল হাসলো আদ্র। মনে মনে বলল, তৈরি থেকো জান, কাল থেকে তোমার শাস্তি শুরু। আমি যতটা কষ্ট পেয়েছি এই 11 বছর, তার থেকে বেশি কষ্ট তুমি পাবে। রেডি থাকো। সকালবেলা মায়ের চিৎকারে ঘুম থেকে জেগে উঠল মেঘ। মনে হচ্ছে বাইরে কিছু হয়েছে, তাই তড়িঘড়ি করে বিছানা থেকে উঠল মেঘ। হাই হাই, আমার শখের মুরগিটা কে চুরি করলো? অনু মাকে সান্ত্বনা দিচ্ছে।
মেঘ গিয়ে দেখলো তার মায়ের শখের মুরগিটা কে যেন চুরি করে নিয়ে পালিয়েছে। উফ, ও মা, কি শুরু করলে সকালবেলা? একটা মুরগির জন্য কেউ এভাবে চিৎকার করে? মেঘ, মার ওটা শখের মুরগি ছিল। জানি, এখন চিৎকার করে কান্নাকাটি করলে কি চোর সেটা বাড়িতে এসে দিয়ে যাবে নাকি? হয়েছে, তোর না আজকে ভার্সিটির প্রোগ্রাম আছে? হুম। তাড়াতাড়ি রেডি হয়ে নে, উষা কল করেছিল। আজকে একটা নীল শাড়ি পরেছে মেঘ, হাতে নীল চুড়ি, কানে ঝুমকো, কপালে টিপ আর হালকা লিপস্টিক, কাজল। এতটুকুতেই মেঘকে অপরূপ সুন্দর লাগছিল। চুলগুলো খোলা হাওয়ায় উড়ছিল। অনু মেঘের ফোন দিতে এসে আয়নায় মেঘের প্রতিবিম্ব দেখে বলল, বাহ মেঘ, তোকে তো আজকে পরীর মতো লাগছে। মেঘ পেছন ঘুরে তাকালো, বলল, তাই বুঝি? অনু মেঘের কাছে এসে কপালে চুমু দিয়ে বলল, অনেক সুন্দর লাগছে। ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে উষা। মেঘ রিক্সা ভাড়া মিটিয়ে উষার সামনে এসে দাঁড়ালো। কি রে মেঘ, আজকে তো তোকে পুরো হুড়বুড়ির মতো লাগছে। আমি যদি ছেলে হতাম তাহলে এখনই উঠিয়ে নিয়ে চলে যেতাম। উষা থাম, আর তোকেও তো আজকে কম সুন্দর লাগছে না। নীল তোকে দেখলেই পাগল হয়ে যাবে। সত্যি বলছিস? হুম, সত্যি। এবার চল। কথা বলতে বলতে ভার্সিটিতে ঢুকলো মেঘ উষা। চারিদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে। স্টেজের দিকে চোখ পড়লো মেঘের, যেখানে একটা নাম ঝলঝল করছে। নামটার দিকে এক পলক তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেললো মেঘ। মেঘ দেখ, মেয়েরা আজকে এত সেজে গুজে বসে আছে, মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। হুম, দেখে মনে হচ্ছে কারো আসার অপেক্ষা করছে। কালো পাঞ্জাবি পরে নীল আসছে মেঘেদের কাছে। উষা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিরে, তোদের আসতে এত লেট হলো কেন? আমরা তো কখন এসেছি, তোর তো কোনো দেখাই নেই। জানিস তো আজকে আমার উপর কত দায়িত্ব। ভাইয়ার সব দায়িত্ব আমাকে বুঝিয়ে দিয়েছে। এত দায়িত্বের সামনে আসতে দেরি হয়ে গেল। নীলের বড় ভাই ভার্সিটির প্রিন্সিপাল, আর আজকে তো আদ্রিয়ান আইমান আসছে, সেই জন্য মেয়েরা আজ সেজেগুজে হাজির হয়েছে। হাজারো মেয়ের ক্রাশ হচ্ছে আদ্রিয়ান আইমান, টপ বিজনেসম্যানদের একজন। তাছাড়া তিনি ভার্সিটিতে দ্রোণের সন্তান। আজকে চিফ গেস্ট হয়ে আসছেন আদ্রিয়ান আইমান, আর অনেক নামি দামি লোকজনও আসবে। একটা ছেলের জন্য এতগুলো মেয়ে সেজে গুজেই বসে আছে। মেঘ জানিস তো, আদ্রিয়ান আইমানকে দেখার অনেক শখ আমার। ওনার কথা আমি শুনেছি কিন্তু দেখিনি কখনো। থাম তুই, একটা ছেলের জন্য এরকম করছিস, আর তুই না আজকে নীলকে প্রপোজ করবি, ভুলে গেলি? না মেঘ, আসলে আজ নীল খুব ব্যস্ত। মনে হচ্ছে আজ যদি করি, যদি না করে দেয় তখন। আরে এত ভাবতে হবে না তোকে, গিয়ে বলে তো দেখ। কিরে, তোরা দুজন কি ফিস ফিস করে বলছিস? কিছু না তো। কিছু না। আর শোন, মেঘ আর উষা তোরা দুজন সামনে দাঁড়াবি। আর মেঘ, তোকে ভাইয়া বলছে চিফ গেস্টকে স্বাগত জানাতে। আর উষা, তুমিও মেঘের সাথে থেকো। আচ্ছা নীল, আমার কিছু কাজ আছে, আমি এখন আসছি। সবাই আদ্রিয়ান আইমানের জন্য ওয়েট করছে। পরপর 5টি গাড়ি এসে থামলো। তার মধ্যে থেকে একটি গাড়ি থেকে নেমে এলো 26 বছর বয়সের সুদর্শন এক যুবক। পরনে নীল স্যুট, হাত তার ব্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, কালো সানগ্লাস পরা। দূর থেকে ছেলেটাকে দেখে মেয়েরা চোখে যেন গিলে খাচ্ছে। উষা আর মেঘ ওয়াশরুম থেকে বের হয়ে এসে দেখলো চিফ গেস্ট এসে পড়েছেন। নীল এসে তাড়া দিচ্ছিল মেঘকে, চিফ গেস্টকে ফুলের মালা দিয়ে স্বাগত জানাবে। উষা বলল, দেখ মেঘ, আদ্রিয়ান আইমান এসে পড়েছে, দেখে আসি। হুম, কিন্তু মেয়েরা যেভাবে লোকটাকে চারদিক দিয়ে ঘিরে ধরেছে, দেখা যাচ্ছে না তো। চল সামনে গিয়েই দেখে আসি। হুট করে এসে নীল মেঘের হাতে ফুলের মালা ধরিয়ে দিয়ে চলে গেল। প্রিন্সিপাল স্যার আদ্রিয়ান আইমানকে স্বাগত জানাচ্ছে। ছেলে মেয়েরা গেস্টদের ফুল দিয়ে স্বাগত জানাচ্ছে। আদ্রিয়ান আইমানকে ফুল দিয়ে স্বাগত জানার কথা মেঘের। একের পর একজন গেস্ট আসছে, তাদের গলায় ফুলের মালা পরানো হচ্ছে। এবার পালা মেঘের। যে না মেঘ মালা পরাবে, সামনে থাকা ব্যক্তির দিকে থ মেরে দাঁড়িয়ে রইল। কিরে, মালাটা পরিয়ে দে মেঘ। উষার কণ্ঠে হুশ আসলো মেঘের। তার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আদ্রিয়ান আইমান আদ্র। মেঘ, ফুলের মালাটা পরিয়ে দাও স্যারকে। হুম। মেঘ মালাটা আদ্রকে পরিয়ে দিল। আদ্র মেঘকে কানে কানে ফিসফিসিয়ে বলল, সেই আমার গলায় তোকে মালা পরিয়ে দিতেই হলো। আদ্রের কথাটা সহ্য করতে পারল না মেঘ। গেস্টদের নিয়ে বসানো হলো। অনুষ্ঠান শুরু হলো। একে একে সব অতিথিকে কিছু বলার জন্য বলা হলো। খুব সুন্দর করে অনুষ্ঠান শেষ হলো। সেদিন উষার আর নীলকে প্রপোজ করা হলো না। ফিরে আসলো উষা। আজ মেঘের মনটা খারাপ, কিন্তু কিসের জন্য তার জানা নেই।
অনু এসে বলল, মেঘ, আজ পপি আর আদ্র ভাই আসবে। কি? হ্যাঁ, কখন? এই একটু পর। আমি নিচে গেলাম, তুই রেডি হয়ে নিয়ে যায়, মা তোকে ডাকছে। আসছি, তুই যা। আদ্র, এই আদ্র, তাড়াতাড়ি রেডি হয়ে আয় বাবা, দেরি হয়ে যাচ্ছে তো। আসছি মম। আজ আদ্র খুব সুন্দর একটা নীল রঙের পাঞ্জাবি পরেছে, দেখতে খুব সুন্দর লাগছে। কি রে মেঘ, ওখানে দাঁড়িয়ে থাকবি নাকি? এদিকে আয়। আচ্ছা মা, আদ্র ভাইয়া কেন আসছেন? এটা কেমন কথা মেঘ? এতদিন পর আদ্র দেশে ফিরেছে, আর ওর মামার বাড়িতে আসবে না? আমি সেটা বলছি না, উনি তো কোথাও যাওয়া পছন্দ করেন না। জানি, তোর বাবা ফোন করে আসতে বলেছেন। আর আদ্রের সাথে জানিস তো তোর বাবা কতটা ফ্রি, তোর বাবার কথা ফেলতে পারেনি। ও তাই বলো। আচ্ছা বাবা কোথায়? তোর বাবা বাজারে আদ্রর জন্য তার পছন্দের মিষ্টি আনতে গেছেন। ও। মেঘ, অনুকে বল আজ যেন সে শাড়ি পরে। কেন মা? সেটা বলবো, তবে পরে। মেঘ চিন্তায় পড়ে গেল। হঠাৎ অনু শাড়ি পরবে, আবার ফুপি আর আদ্র ভাইও আসছেন, ব্যাপারটা কি? মেঘ অনুকে শাড়ি পরতে সাহায্য করছিল। হঠাৎ করে কলিং বেলের আওয়াজ শুনে অনু মেঘকে বলল, যা গিয়ে দেখ তো। মেঘ, ফুপিরা হয়তো চলে এসেছে, দরজাটা খুলে দিয়ে আয় না। মেঘ দরজা খুলতেই বিস্মিত নয়নে তাকিয়ে রইল। সামনে আদ্র একটা নীল রঙের পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, হাতে ব্র্যান্ডের ঘড়ি, মুখে মৃদু হাসির রেখা টেনে বলল, এখানে দাঁড়িয়ে থাকবো নাকি ভিতর আসতে বলবেন? আদ্রের কথায় মেঘ একটু লজ্জা পেয়ে বলল, না, ভিতরে আসুন। ফুপি কোথায়? মা আসছেন কিছু জিনিসপত্র নিয়ে। মেঘ আদ্রকে বসিয়ে রেখে মাকে ডাকতে চলল। মা দেখো, আদ্র ভাইয়া চলে এসেছেন। মেঘের মা হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, ও মেঘ, ওখানে শরবতের গ্লাসগুলো আছে, নিয়ে আয়। আর দেখ তো অনু রেডি হয়েছে কিনা, বল তাড়াতাড়ি আসতে। কেমন আছো আদ্র? জি মামুনি, ভালো। আপনি কেমন আছেন? এই তো তোমাদের দোয়ায় আছি। তা আপা কোথায়? মা আসছেন বললো কিছু জিনিসপত্র নেওয়ার আছে। না বাবা, শরবতটা খেয়ে নাও। ব্যস্ত হবেন না মামুনি। মেঘ অনুকে শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বলল, আচ্ছা অনু, আজ তুই শাড়ি কেন পরেছিস? আর আদ্র ভাইয়া যে কিনা জীবনও তাকে পাঞ্জাবি পরতে দেখলাম না, সে আজ পাঞ্জাবি পরেছে, ব্যাপারটা কি? আমি জানি না, মাকে জিজ্ঞেস কর। আচ্ছা মা, তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। মেঘের মা আদ্র আর তানিশা আইমানের সাথে কথা বলছিলেন। মেঘ যেতেই তানিশা আইমান বলে উঠল, কিরে মেয়ে, কোথায় ছিলে এতক্ষণ ধরে? এই তো পুপি, অনুকে শাড়ি পরাতে সাহায্য করছিলাম। তানিশা আইমান মেঘের হাত ধরে তার হাত সাথে বসালেন। আদ্র ফোন টিপছিল। আদ্রর মা বলে উঠল, জানিস মেঘ, তুই যদি অনুর থেকে বড় হতি তাহলে তোকেই আমার ছেলের বউ বানাতাম, কিন্তু তুই ছোট অনুর আগে তো তোকে তোর মা বাবা বিয়ে দিবে না, তাই না? তাই চাইলেও পারতাম না। তানিশা আইমানের কথায় মেঘ অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল। তার মস্তিষ্কে কথাগুলো যেন ঠিকমতো পৌঁছালো না। কি বললে পুপি? কিছু বুঝতে পারলাম না। ভাবি, আপনি মেয়েকে কিছু জানাননি? আসলে আপা, মেঘকে ওর বাবা জানাতে বারণ করেছিলেন। অনুর বিয়ের কথা শুনলে হয়তো কিছুতেই রাজি হতো না, বোনকে বড্ড ভালোবাসে। আদ্র এতক্ষণে মোবাইল থেকে মুখ তুলে মেঘের দিকে তাকালো। মেঘের মস্তিষ্কের সাথে যেন মনের দ্বন্দ্ব চলছে। অনু এসে সবাইকে সালাম জানালো। তানিশা আইমান অনুকে আদ্রের পাশে বসালেন। দেখি তো দুজনকে কেমন লাগছে। বাহ, বেশ মানিয়েছে। মেঘের মা বললেন, তা তো বটে। মেঘ যেন কিছুতেই আদ্রর সাথে অনুকে সহ্য করতে পারছে না। কেন সে কারণ তার জানা নেই। আদ্র মাকে বলল, মা, আমার একটা কল এসছে, আমি একটু কথা বলে আসছি। মেঘ আর ওইখানে বসে থাকতে পারল না। কেন যেন তার বুকের ভেতরে অসহ্য যন্ত্রণা হচ্ছে, যার কারণ তার জানা নেই। মেঘ রুমে আসতেই আচমকা একটা হাত এসে হ্যাচকা টানে তার সাথে জড়িয়ে ধরল। মেঘ নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শক্তপোক্ত বাহুর সাথে পেরে উঠল না। হঠাৎ একটা কণ্ঠস্বর ভেসে আসলো, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেয়ে। এতক্ষণ মেঘের রুমে লাইট অফ ছিল। বাইরের আলো রুমে প্রবেশ করার কোনো উপায় ছিল না। হঠাৎ আলোটা জ্বলে উঠল। মেঘ আর কাউকে দেখতে পেল না, তবে কে তাকে জড়িয়ে তুলেছিল এটা তার বোধগম্য হলো না। এদিকে মেঘের মনে অজানা এক কষ্ট অনুভব করছে। সে কেন এই কষ্ট জানা নেই তার। মেঘের মা আদ্রদের বিদায় দিয়ে অনুকে মেঘের রুমে পাঠালো। হঠাৎ এইভাবে চলে আসার কারণে মেঘ বেলকনিতে দাঁড়িয়েছিল। পেছন থেকে কারো হাতের স্পর্শ পেয়ে ফিরে তাকালো। কি রে, এভাবে চলে আসলি কেন? এমনি। মেঘ, তোর কি কোনো কারণে মন খারাপ? কেন বলো তো? না, তোকে দেখে মনে হচ্ছে তোর মন ভালো নেই। মেঘ উত্তর দিল না, তপ্ত শ্বাস ফেলল।
অনু আর কিছু বলল না, চলে গেল। মেঘ আজ অনেকদিন পর উষার সাথে দেখা করলো। মেয়েটা বদ্ধ বুদ্ধিমতী, চট করে মেঘের মন খারাপ বুঝে গেল। তবে সে প্রকাশ করলো না। সে জানে মেঘ বরাবরই চাপা স্বভাবের। ও যদি নিজ থেকে কিছু বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই জিজ্ঞেস করলো না। মেঘ চল না, আজকে ফুচকা খাই। মেঘ এতক্ষণ আকাশের দিকে চেয়েছিল। উষার কথায় তপ্ত শ্বাস ফেলে বলল, চলো। মেঘ আর উষা ফুচকা খাচ্ছিল। হঠাৎ বিষম খেলো মেঘ। এক বোতল পানি এগিয়ে দিল। একটা হাত মেঘ তাড়াতাড়ি পানির বোতলটা নিয়ে পানি খেলো। এতক্ষণে পানি খাওয়ার চক্করে সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকাতেই ভুলে গেছিল। ছেলেটি সুদর্শন যুবক, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। উষার কণ্ঠে হুঁশ ফিরল মেঘের। মেঘের জন্য পানি আনতে গিয়েছিল উষা। মেঘ ঠিক আছিস তুই? এনে পানি। মেঘ বলল, আর লাগবে না। সামনে থাকা লোকটি বলল, কেউ সাহায্য করলে তাকে ধন্যবাদ জানাতে হয় ম্যাম। ধন্যবাদ। আপনি যদি কিছু মনে না করেন তাহলে কি আপনার নামটা জানতে পারি? জি, আমি মেঘ। আমি নিবিড় শাহরিয়ার। উষা মেঘকে চিমটি কেটে বলল, আর কিছু জানাবি নাকি এভাবেই দাঁড়িয়ে থাকবি? মেঘ আর কিছু বলল না। ছেলেটার ফোন আসাতে পেছনে ফিরে কথা বলছিল। ততক্ষণে মেঘ আর উষা চলে গেল। নিবিড় পেছনে ফিরতেই আর মেঘকে দেখতে পেল না। তপ্ত শ্বাস ফেলে বলল, কে তুমি মায়াবতী? একুন মায়ায় জড়ালে আমায়। অন্যদিকে আদ্র ফোনে কার সাথে যেন কথা বলছিল। ওদিকে সব কাজ ঠিকঠাক? লোকটি উত্তর দিল, জি স্যার। কলটা কেটে আদ্র বলে উঠল, আর কিছু সময়ের জন্য অপেক্ষা করো, আমি সব কিছু ঠিক করে দেব। আজ অনেকদিন পর মেঘ ভার্সিটিতে গেল। উষা মেঘের জন্য অপেক্ষা করছিল। মেঘকে দেখতে পেয়ে এগিয়ে আসলো। কি রে মেঘ, কেমন আছিস? এই তো ভালো, চল ক্লাসে যাই। মেঘ আর উষা পা বাড়াতেই একটা ছেলে মেঘ বলে ডেকে উঠল। পেছনে তাকাতেই দেখতে পেল একটা সুদর্শন যুবক তার দিকেই এগিয়ে আসছে। কাছে আসতেই মেঘ বলল, আপনি এখানে কি করছেন? তাহলে তুমি আমাকে চিনতে পেরেছ? আমি এই ভার্সিটিতে পড়ি আর তোমার সাথে তোমাকে দেখতে পেলাম তাই আসলাম। ও, কিন্তু আগে তো আপনাকে কোনোদিন ভার্সিটিতে দেখিনি। আসলে আমি ততটা ভার্সিটিতে আসি না। ও আচ্ছা, চলি, ক্লাস শুরু হয়ে যাবে। মেঘ পা বাড়াতেই নিবিড় আবার বলে উঠল, মেঘ, আমরা কি বন্ধু হতে পারি? মেঘ কিছুটা ইতস্তত বোধ করছিল। উষা বলল, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আজ থেকে আমরা ফ্রেন্ড হলাম। চলো ক্লাসে যাই। ক্লাসে মেঘ আর উষা একই সাথে বসলো। পেছনে নিবিড় বসলো। ক্লাসে স্যার আসতেই সবাই দাঁড়িয়ে উঠল। মেঘ যেন বিস্মিত নয়নে তাকিয়ে রইল। সিট ডাউন প্লিজ। সবাই বসে বলল, মেঘ এখনও দাঁড়িয়ে আছে। উষা মেঘের হাতে চিমটি কেটে বলল, কি রে মেঘ, দাঁড়িয়ে আছিস কেন? মেঘ তো পুরো অবাক, কারণ তার সামনে আর কেউ না, দ্য গ্রেট আদিয়াত আইমান আদ্র দাঁড়িয়ে আছে। আদ্র মেঘকে ধমক দিয়ে বসতে বলল। মেঘ উষাকে জিজ্ঞেস করলো, উনি এখানে? উষা বলল, উনি তো আমাদের নতুন টিচার হিসেবেই জয়েন করেছেন। জানিস তো খুব রাগী। আর তুই কি ওনাকে চিনিস নাকি? হ্যাঁ, উনি আমার কাজিন হয়। তবে আর কাউকে বলবি না। আদ্র ভাইয়া ব্যক্তিগত লাইফ আলাদা রাখতে পছন্দ করেন। তো স্টুডেন্টস, তোমাদের গতকাল যে পড়া দিয়েছে সেগুলো কি কমপ্লিট হয়েছে? আর যারা না পারো তারা ক্লাসের বাইরে গিয়ে দাঁড়াও। মেঘ প্রায় অনেকদিন ভার্সিটিতে আসে না, তাই পড়াশোনাও ঠিকমতো করা হয় না। তাই সে ক্লাসের বাইরে দাঁড়িয়ে রইল। আদ্র মেঘের দিকে একবার তাকিয়ে আবার সবাইকে জিজ্ঞেস করলো, তো বাকি সবার পড়া কমপ্লিট? হঠাৎ নিবিড় বলে উঠল, স্যার, আমার পড়া হয়নি। তাই সে ক্লাসের বাইরে এসে মেঘের সাথে দাঁড়ালো। মেঘকে অন্য ছেলের পাশে দেখে আদ্রর বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল। নিবিড় মেঘকে বলল, আচ্ছা মেঘ, তুমি কি স্যারকে পছন্দ করো? হঠাৎ নিবিড়ের কথায় বিস্মিত নয়নে তাকালো। আসলে ওই সময় তুমি যেভাবে তাকিয়েছিলে। তা তেমনটা নয়, স্যার আমার কাজিন হন। ও আচ্ছা, তাই বলো। আদ্র স্যার তোমার ভাই হয়, আগে বলবে না? আমি জানতাম না উনি এইখানে জয়েন করেছে। ও তাই বলো। আদ্র ওদের কথা বলতে দেখে বলল, তোমাদেরকে আমি কথা বলার জন্য বাইরে দাঁড় করিয়ে রেখেছে। কাল থেকে আমার ক্লাসে পড়া শিখে আসবে। আজ তোমাদের কিছু বললাম না, যাও ভেতরে গিয়ে বসো। আদ্র ক্লাস শেষ করে চলে গেল। উষার আজকে কি একটা কাজ আছে বলে আগেই চলে গেল। তাই মেঘকে আজকে একাই ফিরতে হবে। পেছন থেকে নিবিড় বলল, চলো মেঘ, আমি তোমাকে আজ ড্রপ করে দিয়ে আসি। মেঘ সরাসরি না বলতে পারল না। না নিবিড়, আপনি চলে যান, আমি যেতে পারবো। আরে চলো না প্লিজ। মেঘ আর কিছু বলল না। মেঘ আর নিবিড়কে একসাথে দেখে একজোড়া চোখ থেকে যেন আগুন ঝরছে।
মনে হচ্ছে যেন সেই আগুন সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। মেঘ বাড়িতে ফিরতেই অনু বলে উঠল, মেঘ জানিস তো ভার্সিটিতে আদ্র ভাইয়া জয়েন করেছে। জানি, আজকে তো দেখলাম। বলেই চলে গেল। ফ্রেশ হয়ে বারান্দায় দাঁড়িয়েছিল মেঘ। পেছন থেকে অনু বলে উঠল, মেঘ তোর কি মন খারাপ? না তো। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে না। মেঘ, মা বলেছে আদ্র ভাইয়া যেহেতু তোর ভার্সিটিতে জয়েন করেছে, তোর তো সামনে পরীক্ষা, তাই কিছুদিনের জন্য তোকে পড়াতে বলেছে। উনি কি রাজি হয়েছেন? বলেছে কাল থেকে আসবে। মেঘ অনেক দিন আগের কথা ভাবতে লাগলো। মেঘের যখন 10 বছর তখন আদ্র তাকে পড়াতো। মেঘ সবসময় আদ্রকে বলতো, আদ্র ভাই, বড় হয়ে আপনাকে বিয়ে করব, খুব ভালোবাসবো আপনাকে, আমায় বিয়ে করবেন তো? তখন আদ্র ধমক দিয়ে বলতো, মেঘ, তুমি এখনো ছোট, আর এসব কথা যেন তোমার থেকে না শুনি। এসব বললে আমি আর তোমাকে পড়াবো না। পরের দিন থেকে মেঘকে আর পড়াতে আসলো না আদ্র। মেঘের খুব কষ্ট হয়েছিল আদ্র তাকে পড়াতে না আসায়। পরে মাকে জিজ্ঞেস করতেই বলল, ছেলেটা কোথাও যেতে পারে না, বন্ধু বান্ধবদের সময় দিতে পারে না, তাই আর পড়াতে আসবে না। তবে মেঘের ছোট্ট মনটি বুঝতে পেরেছিল আদ্র কেন তাকে পড়াতে আসবে না। মেঘের ভাবনার মধ্যে হঠাৎ ফোন বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখলো নিবিড় কল করেছে। কিছু কিছু মুখের আদল বুকের মধ্যে দাগ কেটে যায়। বুকটা ধরফরিয়ে ওঠে প্রচণ্ড রকমের। এই যে মেঘের মনটা আজ ভালো না খারাপ সে বুঝতে পারছে। আদ্র আজ থেকে মেঘকে পড়াতে আসবে, এটা শুনে যেমন তার ভালো লাগছে তেমনি খারাপও লাগছে। কারণ মানুষটা অন্য কারোর জন্য বরাদ্দ। কথাটা ভাবলেই হাহাকার করে ওঠে। প্রচণ্ড রকমের খারাপ লাগা বয়ে যায়। মনে হয় তার শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। আচ্ছা, মানুষটা তার হয়ে থাকলে খুব বেশি কি ক্ষতি হয়ে যেত? ফের যখন বাস্তবতায় ফিরে আসে তখন মনে হয় না, উনি কখনোই আমার হতে পারে না। মানুষটা যে তার কখনোই ছিলই না। মেঘের সামনে অনেকগুলো বই রাখা, কিন্তু বইয়ের দিকে তার কোনো মনোযোগ নেই। তার মন মস্তিষ্ক যেন দ্বিধায় পড়েছে। এই যে তার সামনে জলজান্ত একটা মানুষ দাঁড়িয়ে আছে, সেদিকে তার খেয়াল নেই। আদ্র মেঘকে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। আদ্র খ্যাক খ্যাক করে কিছুটা কেসে উঠল। মেঘ বিস্মিত নয়নে তাকিয়ে রইল। আপনার কি তাকিয়ে থাকা শেষ হয়েছে মেঘ? মেঘ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, আসলে আদ্র ভাই, আপনি কখন এসেছেন আমি ঠিক খেয়াল করিনি। আমি অনেকক্ষণ আগে এসেছি, আর আপনি তো মনে হয় না দুনিয়ার কোনো খেয়ালে ছিলেন। কি এত ভাবছেন আপনি? মেঘ কিছুটা কষ্ট পেল, কারণ আদ্র তাকে আপনি করে বলে। সে আদ্র থেকে ছোট হওয়া সত্ত্বেও তাকে আপনি করে বলে। আদ্র বেশ কিছুক্ষণ মেঘকে পড়া নিয়ে কিছু জিনিস বুঝিয়ে দিচ্ছে, কিন্তু সেদিকে তার খেয়াল নেই। সে তো আদ্রকে দেখতে ব্যস্ত। এই যে তার মনকে বোঝাচ্ছে ওই দিকে তাকানো যাবে না, কিন্তু বেহায়া মনটা যেন কোনো বারণই শোনে না। আদ্র এবার মেঘকে ধমক দিয়ে বলল, আপনি কি আমার কথা শুনছেন মেঘ? মেঘ কিছুক্ষণ বিস্মিত নয়নে তাকিয়ে রইল। আসলে আমি বুঝতে পেরেছি আদ্র ভাই। তারপর 2 ঘন্টা কেটে গেল। আদ্র মেঘকে পড়া বুঝিয়ে চলে গেল। অনেকক্ষণ ধরে পড়ার ফলে মেঘের মাথাটা প্রচণ্ড রকমের ব্যথা করছিল। মেঘ ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বারান্দায় 1 কাপ কফি নিয়ে দাঁড়িয়েছিল। তার মনটা যেন বিষণ্ণতায় ছেয়ে গেছে। এক অদ্ভুত মায়ায় জড়িয়ে আছে তাকে। আজ নিজেকে নিজের চেনা দেয়, পথে পথে ঘুরে একা, হতাশা হতাশা, মেরুদণ্ডের বক্রতা। কি খুঁজি, কারে খুঁজি? হেরে যাই, হারিয়ে যাই, ভুলে যাই, নিজেকে নিজের চেনা দেয়। তপ্ত শ্বাস ফেলল মেঘ। নিজেকে নিজের সাথে লড়াই করতে হচ্ছে প্রতিনিয়ত। এই আমিটার সাথে যুদ্ধ করতে করতে ক্লান্ত তার শরীর। এদিকে আদ্র একটা লোককে ফোন করলো। কয়েকবার রিং হতেই লোকটা ফোনটা রিসিভ করে বলল, স্যার, কাজটা শেষ হতে আরও কিছু সময় লাগবে। আদ্র মুখটা রাগে গজগজ করছে। আর কত সময় লাগবে? ফোনটা কেটে দিয়ে ফোনটা মেঝেতে ছুঁড়ে ফেলল। সাথে সাথে ঝনঝন শব্দ হয়ে ভেঙে গেল। তার মনটা বিষণ্ণ। চারপাশে হাহাকার। প্রিয়তমাকে কাছে পেয়েও কষ্ট দিতে হচ্ছে তাকে। নিজ হাতে প্রিয়তমাকে কষ্ট দেওয়ার চেয়ে মৃত্যু শ্রেয় মনে হচ্ছে তার কাছে। কেটে গেছে 2 মাস। এই 2 মাসে আদ্র মেঘকে প্রতিদিন পড়াতে আসতো। প্রায় বেশ কদিন ধরে আদ্র আর মেঘকে পড়াতে আসে না। মেঘের মনটা এই জন্য খারাপ নয়। নিবিড়ের সাথে এই 2 মাসে বন্ধুত্বটাও গাঢ় হলো। নিবিড় বুঝতে পারে মেয়েটা আদ্রকে ভালোবাসে, কিন্তু প্রকাশ করে না। নিবিড় একটা রেস্তোরাঁয় বসে মেঘের জন্য অপেক্ষা করছে। মেয়েটার জন্য বড্ড মায়া হয় তার। ও যদি পারত তাহলে ওর জীবনের সব কষ্ট দূর করে দিত। চেষ্টা করেও বারবার ব্যর্থ হয় মায়াবতীর কষ্ট লাঘব করতে। নিবিড় কবিতে চুমুক দিতেই ফের মেঘ তড়িঘড়ি করে রেস্তোরাঁর ভেতরে ঢুকলো। নিবিড় ইশারা দিতে পাশে এসে বসলো। আজ নিবিড় অনেকটা সাহস নিয়ে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি কি আদ্র স্যারকে ভালোবাসো? নিবিড়ের এমন প্রশ্নে মেঘ অবাক হলো না। ছেলেটা হয়তো একদিনে
বুঝে গেছে তাই আর কথা ঘোরালো না, সরাসরি জবাব দিল। হ্যাঁ, ভালোবাসি। আদ্র ভাইকে আমি ছোট থেকে ভালোবাসি। ছোট থেকে ওনার জন্য আমার এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হয়েছিল, কিন্তু আমি এই অনুভূতি বুঝতে পারিনি। বুঝতে পারি তখন যখন উনি আমার থেকে দূরে চলে গিয়েছেন। জানো তো প্রিয়, মানুষের শূন্যতা বড় কাঁদায়। কথাগুলো বলার সময় মেঘের চোখ দিয়ে অশ্রু ঝরছিল। মেঘের চোখে জল দেখে নিবিড় ভেতরে চিনচিন ব্যথা অনুভব করছে। নিবিড় মেঘকে জিজ্ঞেস করলো, মেঘ, তুমি আদ্র স্যারকে বলেছ তুমি ওনাকে ভালোবাসো? না, এখন আর বলে লাভ নেই। উনি কখনো আমার হবেন না। অনু আপুর সাথে বিয়ে ঠিক হয়ে গেছে, আর উনি আমাকে পছন্দও করেন না, ভালোবাসেন না আমাকে। একবার বলে তো দেখো মেঘ। কি হবে বলে? উনি আমাকে ভালোবাসেন না। তবুও একবার বলে তো দেখো। এখনো সব কিছু শেষ হয়ে যায়নি মেঘ, এতে তোমাদের তিনজনের জীবন জড়িয়ে আছে। আমি পারবো না আমার বোনের সুখ কেড়ে নিতে। আমি পারবো না বলেই মেঘ কান্নায় ভেঙে পড়ে। নিবিড় মেঘকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। মেঘ কীভাবে তার বড় বোনের বিয়ে ভেঙে দেবে, কিন্তু আজ যদি মেঘ না বলতে পারে তাহলে ভেতরে ভেতরে দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাবে। প্রিয়তমাকে কি করে শেষ হয়ে যেতে দেখবে নিবিড়? হয়তো বলা হবে না প্রিয়তমাকে ভালোবাসার কথা, বলা হবে না তার অনুভূতির কথা, সব কথা অব্যক্ত রয়ে যাবে আজীবন। বাড়িতে এসে একটা সংবাদ শুনে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়ল। 3 দিন পর আদ্র আর অনুর বিয়ে। মেঘের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গেল। অনু এসে মেঘকে জড়িয়ে ধরে বলল, আর তো কয়েকদিন আছি মেঘ, তারপরে তো শ্বশুরবাড়িতে চলেই যাব, আর তোর সাথে গল্পও করা হবে না। মেঘের চোখ দিয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল সবার অগোচরে। সেই জলে মুছে নিল মেঘ। হো আপু, তুমিও না, মন খারাপ করেছো কেন? আমি তো যাব তোমার সাথে দেখা করতে, তখন অনেক গল্প করব। আচ্ছা তুমি ছাড়ো তো, আমার কত কাজ, আমার আপুর বিয়ে বলে কথা। বলে মেঘ রুমে চলে গেল। মেঘ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ফ্লোরে বসে হাউমাউ করে কাঁদতে থাকে। রুম সাউন্ডপ্রুফ বলে কান্নার আওয়াজ বাইরে থেকে শোনা যায় না। মেঘের হৃদয়টা ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। মেঘের হৃদয়ে যেন কেউ বারবার ছুরি দিয়ে আঘাত করছে। বিকালের দিকে অনুকে তানিয়া বেগম বিয়ের কেনাকাটা করার জন্য তৈরি থাকতে বলেছে। অনু মেঘের রুমে গিয়ে কয়েকবার ডাকলো, কিন্তু কোনো সাড়া পেল না। ও মনে করলো হয়তো ঘুমিয়ে আছে, তাই বিরক্ত করলো না। অনু তৈরি হয়ে মেঘের রুমে এসে বসলো। মেঘ, ফুপি কিছু কেনাকাটা করার জন্য তৈরি থাকতে বলেছে, তুইও তৈরি হয়ে নে না তাড়াতাড়ি। ও আপু, আমি কেন যাব? তুই কেন যাবি মানে? তুই আমার বিয়ের শাড়ি থেকে শুরু করে যা যা প্রয়োজন সব কিছু পছন্দ করে দিবি। আর না শুনতে আমি চাই না মেঘ। মেঘ আর কথা বাড়লো না, তৈরি হয়ে নিল। একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র। কালো কোট আর হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। সব সময়ের মতো আজকেও দেখতে সুন্দর লাগছে। মেঘ আর অনু এগিয়ে যেতেই গাড়ির দরজা খুলে দিল আদ্র। মেঘ আদ্রের দিকে এক পলক তাকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে গাড়িতে উঠে বসলো। একটা বড় শপিং মলে এসে গাড়িটা থামলো। তারা 3 জন মিলে একটা শাড়ির দোকানে ঢুকলো। সব কিছু আগে থেকেই কেনা হয়ে গেছে, শুধু শাড়িটা বাকি ছিল। অনু একটার পর একটা শাড়ি দেখছে আর মেঘকে বলছে, মেঘ একটা পছন্দ করে দে না, কোনটা নিব ভেবে পাচ্ছি না তো। আদ্র অনুকে বলল, আপনাদের এখানে না পছন্দ হলে অন্য দোকানে দেখতে পারেন। না না, আসলে কোনটা নিব ভেবে পাচ্ছি না। মেঘের নজর গেল একটা কালো শাড়ির দিকে। মেঘের কাছে লাল কালারটা ভালো লাগে, তবে কালো শাড়িটা যেন অসম্ভব সুন্দর লাগছে আজকে। মেঘ শাড়িটা অনুকে দেখিয়ে বলল, দেখো তো ওটা কেমন। অনু শাড়িটার দিকে একবার তাকিয়ে বলল, অনেক সুন্দর, কিন্তু ওটা তো কালো, আর বিয়েতে কালো পরবো না মেঘ। তারপর আরও বেশ কয়েকটা শাড়ি থেকে একটা পছন্দ করলো অনু। আচ্ছা আপনাদের হয়েছে, চলুন রেস্টুরেন্টে যাওয়া যাক। আপনারা যান, আমার একটা ইম্পর্ট্যান্ট কল করা আছে, আমি আসছি। আদ্র মেঘের পছন্দের শাড়িটা কিনে নিল। বাইরে এসে দেখলো মেঘ আর অনু দাঁড়িয়ে আছে। চলুন যাওয়া যাক। তোমার জন্য এ হৃদয়ে মহাকাব্যের উত্থান হয়ে অতীত হয়ে গেছে সব। এই পৃথিবীতে দলিত হয়ে গেছে অজস্র আবেগ অনুভূতি, নামহীন যত ভালোবাসা অশ্রু বেনামি নিয়ে গেছে সব। আজ যখন হৃদয় খুলে দেখি নিজের কি আছে, সে কি নীরবতা, হাহাকার সব। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করলো মেঘ। কাল অনুর গায়ে হলুদ, মেহমানরা আজ থেকে আসা শুরু করে দিয়েছে। অনু মেঘের রুমে এসে দেখে ও চুপচাপ বসে রয়েছে। কিরে, এভাবে মন খারাপ করে বসে আছিস কেন? কী সব আবল তাবল বলছো? মন খারাপ করে কেন থাকবো? তাহলে রুমে বসে আছিস কেন? ও আপু, ভালো লাগছে না। অনুকে জড়িয়ে ধরে বলল, তুমি কি আমাকে ভুলে যাবে আপু?
শোন, ভুলে যাব কেন? আমি কি দূরে কোথাও যাচ্ছি? আর আমি কি আমার এই ছোট্ট পাখিটাকে ভুলতে পারি? তুই মন খারাপ করবি না একদম। তুই যদি মন খারাপ করে বসে থাকিস তাহলে আমারও মন খারাপ হয়ে যাবে। মেঘ আপুর বিয়েতে কই হই হুল্লোড় করবে তা না, রুমে বসে সুখ পালন করছে। কথাটা বলতে বলতে রুমে ঢুকলো নিবিড়। আপনি এখানে? তুমি দাওয়াত দিতে ভুলে গেলেও আন্টি কিন্তু ভোলেনি। আমার তো মনে হচ্ছে তুমি না আন্টি আমার ফ্রেন্ড। আসলে আমি বলবো ভেবেছিলাম, বলা হয়ে ওঠেনি। আচ্ছা, তোমরা দুজন কথা বলো, আমি যাই। আমার ফ্রেন্ডরা আসবে, কখন কল করে জিজ্ঞেস করতে হবে। মেঘ, তোমাকে এইভাবে ভালো লাগছে না? তোমার অধরকনের হাসিটা নেই কেন? বিষণ্ণতায় জীবনটা ছেয়ে গেছে নিবিড়। আমার শ্বাস নিতে কষ্ট হয়। আমি আর পারছি। মেঘ, নিজেকে সংযত করো, এইভাবে চলে না। নিজের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, নিবিড় নিয়ে আমার হলে কি খুব বেশি ক্ষতি হতো? নিবিড় তপ্ত শ্বাস ফেলল। তার মনে অনেক কথা অব্যক্ত রয়ে গেছে, হয়তো বলা হবে না কখনো। মেঘ, তোমাকে কখনো আমি বন্ধুর মতো দেখিনি। দেখছিলাম আমার রাজ্যের রানীর মতো। মায়াবতী গল্প বলা হবে না, সব কথা অব্যক্ত রয়ে যাবে আজীবন। কালকে গায়ে হলুদের কোথায় কি হবে সেটা বুঝিয়ে দিচ্ছে তানিশা আইমান। আদিয়া তাইমান আদ্র কোথায় গিয়েছে জিজ্ঞেস করলেন। ও, আদ্র এয়ারপোর্টে গেছে ভাবিদের আনতে। ও আদ্র আসলে আমার সাথে দেখা করতে বলো। আচ্ছা। একটা বড় রেস্টুরেন্টে বসে আছে আদ্র, সাথে তার ভাই, যার সাথে ছোট থেকে বড় হয়েছে। ভাইয়ের থেকে বেশি বন্ধু, যার কাছে আদ্র সব কথা মন খুলে বলতে পারে। কিছু বল আদ্র, সে কখন এয়ারপোর্ট থেকে এসেছি, চুপ করে বসে আছিস কেন? আদ্র তপ্ত শ্বাস ফেলে বলল, কাল গায়ে হলুদ, মাঝখানে যদি একটা ভুল হয়ে যায় তাহলে আমাদের তিনজনের জীবন তছনছ হয়ে যাবে। এতদিন ভয় না করলেও এখন কিছুটা নার্ভাস ফিল করছে। আচ্ছা, ম্যাককে বলেছিস মনের কথা? নাকি এভাবে আরও নিজেকে কষ্ট দিবি? তুই এভাবে থাকলে ভালো থাকবি না আদ্র, এইভাবে তোরা ভালো থাকবি না। আমি চেষ্টা করছি সব কিছু ঠিক করার, কিন্তু বাবা যদি মেঘের কোনো ক্ষতি করে দেয়? আমি আমার জীবন নিয়ে ভাবি না, কিন্তু মেঘের কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না। জয় জয় তাকিয়ে আছে এক প্রেমিক পুরুষের দিকে, যে কিনা তার জীবনের থেকে বেশি ভালোবাসে তার প্রিয়তমাকে। আদ্র আর জয় বাড়িতে ফিরতেই তানিশা আইমান আদ্রকে জিজ্ঞেস করলেন, এত দেরি হলো কেন? আসলে আমি আর জয় শপিং মলে গিয়েছিলাম। ও, তোর বাবা তোকে দেখা করতে বলেছেন। তুমি আলো না হও, আধার হয়ে থেকেছ আমার জীবনের প্রতিটা রাত, তবুও তুমি থেকে যাও। তুমি থেকে যাও আমার ঘোর লাগা মেঘ জড়ানো ভালোবাসা, তোমার নামে সন্ধ্যা নামক আমার এই জীবনে। কথাগুলো লিখে ডায়েরিটা বন্ধ করলো আদ্র। মেঘের থেকে দূরে যাওয়ার পর থেকে আদ্র ডায়েরি লেখা শুরু করেছে। লিখেছে মনে অব্যক্ত অনুভূতি। চারদিকে আলো ঝলমল করছে, মেহমানদের আনাগোনা বাজছে। অনু ওর ফ্রেন্ডের সাথে পার্লারে গেছে। বাচ্চারা হইচই আনন্দে মেতে উঠছে। গায়ে হলুদের অনুষ্ঠান নিজ নিজ বাড়িতেই হবে। মেঘ, তুমি তৈরি হবে কখন? মেঘ পেছনে ঘুরে তাকাতে দেখতে পেল সুঠাম দেহের অধিকারী একজন সুদর্শন যুবক, পরনে নীল পাঞ্জাবি, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, অসম্ভব সুন্দর লাগছে। ও নিবিড়, এত লেট কেন হলো? লেট হয়নি ম্যাম, আর তুমি এখনো তৈরি হওনি? যাও তাড়াতাড়ি তৈরি হও। এই তো তৈরি হওয়ার জন্য যাচ্ছিলাম। অনুকে স্টেজে এনে বসানো হয়েছে। একে একে সবাই হলুদ দিয়ে যাচ্ছে। অনু তার কাজিনকে মেঘের কথা জিজ্ঞেস করেছিল কয়েকবার, বলেছে মেঘ তৈরি হচ্ছে। দূরে নিবিড় দাঁড়িয়ে আছে। হঠাৎ একটা মেয়ে এসে নিবিড়ের পাশে দাঁড়ালো। নিবিড় এক পলক তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল। এই যে মিস্টার, নাম কি? আমাকে বলছেন? যেহেতু আপনি এখানে দাঁড়িয়ে আছেন তো আপনাকে বলছি। ও, আমি নিবিড় শাহরিয়ার, মেঘের ফ্রেন্ড। ও, আমি তানিশা, মেঘের কাজিন। তো আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসলে মেঘের জন্য ওয়েট করছে, ও আসলে একসাথে যাব। মেঘ একটা হলুদ কালারের লেহেঙ্গা পরেছে, হাতে চুড়ি, হালকা লিপস্টিক, চোখে কাজল, সিম্পল মেকআপ, কানে ঝুমকো, সব কিছু ঠিকঠাক করে আয়নার সামনে দাঁড়ালো। হঠাৎ আলো নিভে গেল। মেঘ আলো নিভে যাওয়াতে ভয় পেল, তবে বাইরে কিছুটা আলো আসছে। তার মানে কি ওর রুমের লাইট নষ্ট হয়ে গেল? আচমকা একটা হাত এসে হাঁচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। মেঘ আচমকা টান দেওয়াতে ভীত হলো। নিজেকে ছাড়ানো ওর আপ্রাণ চেষ্টা করলো, তবে লম্বা দেহের অধিকারী মানুষটার সাথে পেরে উঠল না। মেঘের কানের সামনে একটা কণ্ঠস্বর ফিসফিসিয়ে বলল,
নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করো না মেয়ে। আচ্ছা, এভাবে সেচেছো কেন? আমাকে মাতাল করতে? আমি তো এমনিতেই মাতাল, তোমার মাতাল করা ভালোবাসা। কণ্ঠস্বরটা শুনে মেঘ ভীত হলো। কারো আসার শব্দ শুনে লোকটা মেঘকে ছেড়ে দিল। মেঘ যেন হাঁপ ছেড়ে বাঁচল। মেঘ, তুমি কি ভেতরে আছো? কে? আমি নিবিড়। ও, নিবিড়। নিবিড় রুমে ঢুকে দেখতে পেল লাইট অফ। তোমার রুমের লাইট অফ কেন? জানি না, হঠাৎ লাইট চলে গেছে। আচ্ছা চলো, বাইরে সবাই অপেক্ষা করছে হয়তো। রুমের লাইট জ্বলে উঠল। নিবিড় মেঘের দিকে তাকাতে দেখল যেন কোনো পরী পৃথিবীতে নেমে এসেছে। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। কি হলো, চলো। মেঘের কথাই হুঁশ ফিরল নিবিড়ের। হ্যাঁ, যাচ্ছি। অনুকে মেঘ আর নিবিড় হলুদ ছোঁয়ালো। অনুকে তার বান্ধবীরা মিলে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। মেঘ আর নিবিড় একসাথে বসে রয়েছে। মেঘ, তুমি মেহেদি কখন লাগাবে? নিবিড়, আমি মেহেদি লাগাবো না, ভালো লাগছে না। ও মেঘ, প্লিজ এভাবে মন খারাপ করে থেকো না। কারোর জন্য জীবন থেমে থাকে না। আমার জীবন তো থমকে রয়েছে নিবিড়। তপ্ত শ্বাস ফেলল নিবিড়। উঠে গিয়ে হাতে করে একটা মেহেন্দি নিয়ে আসলো। মেঘ নিবিড়ের হাতে মেহেন্দি দেখে জিজ্ঞেস করলো, তুমি মেহেদি দেবে? না ম্যাম, আপনি কি দিয়ে দিব? মানুষ বলে যার মেহেদির রং যত লাল হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। তুমি মেহেদি দিতে পারো? ছোটবেলায় আমার বোনকে দিয়ে দিতাম। ও বলে আমি অনেক সুন্দর করে দিতে পারি। মেঘের হাতে নিবিড় মেহেন্দি পরিয়ে দিচ্ছে। দূর থেকে একজোড়া চোখ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার চোখ দিয়ে যেন আগুন ঝরছে। বাহ, তুমি তো অনেক সুন্দর করে মেহেদি দিতে পারো। পছন্দ হয়েছে? তানিশা মেঘের পাশে এসে বসলো। মেঘের উদ্দেশ্যে বলল, মেঘ, আজকে তোমার রুমে থাকবো, আর অনু আপু ওর ফ্রেন্ডদের সাথে থাকবে বলেছে। আচ্ছা। বাহ, তোর হাতের মেহেন্দির ডিজাইনটা তো খুব সুন্দর হয়েছে। কে দিয়ে দিল? ও, জানিস তো নিবিড় খুব সুন্দর করে মেহেদি দিতে পারে, ও আমাকে দিয়ে দিল। তো মিস্টার নিবিড়, শুধু নিজের ফ্রেন্ডকে মেহেদি দিয়ে দিলে হবে? কাজিনরা কোথায় যাবে? ও মিস তানিশা, আপনি দাঁড়ান, আমি মেহেদি নিয়ে আসছি। অনুষ্ঠান শেষ হয়েছে প্রায় 1 ঘন্টা আগে। অনু আর পারছে না, খুব টায়ার্ড লাগছে। তাই ওর বান্ধবীকে বলল, তোরা গিয়ে শুয়ে পড়, আমি ফ্রেশ হয়ে যাচ্ছি। অনু ফ্রেশ হয়ে আসতেই লাইট অফ হয়ে গেল। হঠাৎ একজোড়া হাত এসে মুখে রুমাল দিয়ে চেপে ধরলো। সাথে সাথে অনু জ্ঞান হারালো। অনেক রাত হয়েছে, বিধায় এদিকটায় মানুষ নেই বললেই চলে। লোকটি সহজেই অনুকে বের করে আনতে পারল। বাইরে একটা কালো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। লোকটি অনুকে সেই গাড়িতে উঠিয়ে দিল। নিজে ড্রাইভিং সিটে এসে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে আছে মেঘ। মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে পূর্ব আকাশের বুকে দ্বাদশী চাঁদ অপরূপ সুধা নিয়ে জেগে উঠছে। চাঁদনি রাতের প্রকৃতি এক মায়াময় সৌন্দর্যের অধিকারী। আকাশের বুক থেকে জ্যোৎস্না রাশি ছড়িয়ে পড়ে সমস্ত পৃথিবীর বুকে, আর জাগিয়ে তোলে মোহময় রূপ মাধুর্য। জ্যোৎস্নার অজস্র ধারায় স্নাত হয় নীরব প্রকৃতি। দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে মেঘের। আজই তার শেষ কান্না, আর সে কাঁদবে না। তাকে এগিয়ে যেতে হবে, নিজের জন্য না হলেও তার পরিবারের জন্য। আলো আধারের স্নিগ্ধ মিতালিতে ঝলমল করে ওঠে জ্যোৎস্না প্লাবিত রাত। এমন রাতের অস্পষ্ট মায়ালোকে নিমজ্জিত থাকে প্রকৃতি। জ্যোৎস্নার আলো ছায়া নিত্য প্রকৃতিপ্রেমী। হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়েকে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে। কালো মাস্ক পরা একটা ছেলে জ্যোৎস্নার আলোয় মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। চাঁদের মায়াবী আলোয় মেয়েটার সৌন্দর্য দ্বিগুণ ফুটে উঠেছে। ছেলেটা মেয়েটাকে ভালোভাবে দেখে মনে মনে বলল, তোমার মতোই এক মায়াবতীকে আমার রাজ্যে রানী করার কথা ভেবেছিলাম। এখন মনে হচ্ছে কি জানো? স্মিত হেসে বলল, তাকে আমার কাছাকাছি পেয়ে গেছি। জ্যোৎস্নার অমীয় সুধা মেঘের শরীরের ওপর লুটোপুটি খাচ্ছে, আর মেঘ মুগ্ধ হয়ে আকাশপানে চাঁদের দিকে তাকিয়ে আছে। চোখ দিয়ে পড়ছে অজস্র অশ্রুকণা, সেদিকে তার খেয়াল নেই। সে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে প্রকৃতির পানে, জ্যোৎস্নার অপরূপ সৌন্দর্যের মাঝে। জ্যোৎস্নার উপচে পড়া স্নিগ্ধতা রোমান্টিক স্মৃতির জগতে নিয়ে যায়। জ্যোৎস্নার এই অপরূপ সৌন্দর্য না দেখলে হয়তো অপূর্ণই রয়ে যাবে জীবন। আজ সারা রাত হয়তো এভাবেই কেটে যাবে মেঘের। চোখ দিয়ে অশ্রুকণা ঝরছে। মেঘের চিৎকার করে বলতে ইচ্ছে করছে, হে পৃথিবী, যাকে পাবো না তাকেই কেন ভালোবাসলাম? পাবো না জেনেও কেন তার পিছু ছুটলাম? আমার ভাগ্যে কেন তাকে লেখা হলো না? কথাগুলো যেন স্তব্ধ হয়ে রয়ে গেছে মেঘের মাঝে। মেঘ নির্বাক
তার কথা যেন আটকে গেছে। তার কাছে বেঁচে থাকা যেন দুষ্কর হয়ে গেছে। যদি আত্মহত্যা করা পাপ না হতো তাহলে সে নিঃসন্দেহে তা বেছে নিত। এই অসহ্য যন্ত্রণা তাকে কুরে কুরে খাচ্ছে। তার কাছে অসহ্য যন্ত্রণা থেকে মৃত্যু শ্রেয় বলে মনে হচ্ছে। মেঘ আকাশপানে তাকিয়ে বলে উঠল, পরের জন্মে সহস্র কোটি তারা হব, দূর থেকে দেখবো তোমায়, সেখান থেকে বলবো তোমায় ভালোবাসি, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি। তুমি শুনতে পাবে কি সেই ধ্বনি? নিজের কথায় নিজেই হাসে মেঘ। জীবনটা তার হেলায় ভাসছে। তার মন মস্তিষ্ক দ্বিধায় পড়েছে। মেঘ তার ডায়েরিটা নিয়ে ফেলে দিল বারান্দা থেকে। কি হবে ডায়েরি রেখে? ডায়েরির পাতায় পাতায় রয়েছে অজস্র স্মৃতি। ডায়েরির পাতায় পাতায় না হয় পড়ে থাকুক তার অব্যক্ত ভালোবাসা। আকাশের দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে একটা ছেলে, হাতে তার নিকোটিনের ধোঁয়ায় তার গোলাপি ঠোঁটগুলো কালো দাগ পড়ে গেছে। ভেতরে তার অজস্র আবেগ অনুভূতি লুকিয়ে রেখেছে। আর কিছু মুহূর্তের অপেক্ষা, সব অপেক্ষার অবসান করবে কাল। প্রেয়সীর নিজের করে নেবে সে, তার সব দুঃখ কষ্ট মুছে দেবে সে। সকালের আলো পর্দা ভেদ করে মেঘের চোখে মুখে উপচে পড়ছে। রাতে কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়েছিল মেঘ। কখন ঘুমিয়ে পড়ছে মনে নেই। বাইরে থেকে চেঁচানোর আওয়াজ ভেসে আসছে। কেউ কাঁদছে চিৎকার করে, কি বলছে শোনা যাচ্ছে না ঠিক মতো। মেঘের হুঁশ আসতে কালকে ডায়েরির কথাটা মনে পড়ে যায়। ওই ডায়েরিটা কেউ আবার পেয়ে যায়নি তো? মেঘ ছুট লাগালো বাইরে আসতে মানুষের ভিড়। ঠেলে ঠুলে ভেতরে যেতেই তার মাকে দেখলো চিৎকার করে কাঁদছে। মেঘ ছুটে গেল মায়ের কাছে, জিজ্ঞেস করলো কি হয়েছে। মেঘের মা কিছু বলল না, মেঘকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মানুষজন কি যেন বলা বলি করছে। অনুর বান্ধবীরা দাঁড়িয়েছিল। মেঘ সেখান থেকে একটা মেয়েকে জিজ্ঞেস করলো, শ্রেয়া কি হয়েছে বলবে আমাকে? মা কেন কাঁদছে? শ্রেয়া বলল, ওরও পালিয়ে গেছে। মেঘের হাতে একটা চিঠি ধরিয়ে দিল। মেঘ চিঠিটা পড়ে বাকরুদ্ধ অবস্থায় দাঁড়িয়ে রইল। মাথায় তার আকাশ ভেঙে পড়েছে। বারবার একটা কথাই মাথায় বাড়ি খাচ্ছে, অনু পালিয়েছে। মেঘের মা মেঘকে জড়িয়ে ধরে বলল, এবার কি হবে আমাদের? তোর বাবার মান সম্মান তো থাকবে না আর। তোর ফুপি যদি জানতে পারে খুব কষ্ট পাবে, তাদের সম্মান নষ্ট হয়ে যাবে। এত মেহমানের সামনে আমাদের সম্মান নিঃশেষ হয়ে যাবে। মেঘ কিছু বলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। সব কিছু এলোমেলো লাগছে তার কাছে। অনু কার সাথে পালিয়ে গেল, আর কেনই বা গেল? জীবন বড়ই বিচিত্র। মেঘের আজকে পৃথিবীর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা ছিল, তবুও তার মনে ভয় হচ্ছে যদি আদ্র এই বিয়েটা মেনে না নেয় তখন কি হবে। মেঘ ভাবতে লাগলো আজকের দিনটার কথা। অনুর মা তানিশা আইমানকে অনুর পালিয়ে যাওয়ার কথা বললে তিনি মেঘকে আদ্রের জন্য চাইলেন। অনুর মা মান সম্মানের কথা চিন্তা করে রাজি হয়ে গেল। বিয়েটা খুব সাধারণভাবেই হয়েছে। তানিশা আইমান বলে দিয়েছে যাতে তাড়াতাড়ি সবাই বাড়িতে চলে আসে। বর্তমানে কারো পায়ের শব্দ শুনে মেঘের হুঁশ আসলো। তানিশা আইমান এসেছে। মেঘ ছলছল নয়নে তাকিয়ে রইল। তানিশা আইমান মেঘের কাছে এসে মাথায় হাত বোলালেন। হঠাৎ মেঘ তানিশা আইমানকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আকস্মিক এমন ঘটনায় বুঝতে সময় লাগলো তানিশা আইমানের। মেঘকে বললেন, এই মেয়ে কান্না করছিস কেন? মায়ের কথা মনে পড়ছে বুঝি? মেঘের কান্না যেন থামছেই না। তানিশা আইমান মেঘের মাথায় আলতো করে হাত বুলাতে বুলাতে বলল, আর কাঁদতি না একদম। কাঁদতে কাঁদতে চোখের কি অবস্থা করেছিস বলতো? হ্যাঁ, আমি জানি বিয়েটা মেনে নিতেই তোর কষ্ট হচ্ছে, তবে আমি যে নিরুপায়। আজ যদি বিয়েটা না হতো তাহলে আত্মীয় স্বজনদের কাছে আমাদের সম্মানটা নষ্ট হতো। আমার ছেলেটা একটু বদমেজাজি, তবে খারাপ নয়। একটু মানিয়ে নিস, দেখবি খুব ভালোবাসবি তোকে, রাজরানী হয়ে থাকবি। আমি এই যাই আজকে পাঠিয়ে দিচ্ছি। আদিয়া তাইমান সাথে প্রায় 1 ঘন্টা যাবৎ কিছু নিয়ে কথা বলছে আদ্র। তানিশা আইমান দরজার বাইরে এসে দেখলো এখনও দরজা লাগানো। আদ্রকে কয়েকবার ডাকলো, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। তানিশা আইমান দরজার বাইরে দাঁড়িয়ে রইল। হঠাৎ দরজা খোলার শব্দে দরজা থেকে তাকাতেই আদ্রকে দেখতে পেলেন। আদ্র রাগে গজগজ করছে। তানিশা আইমান আদ্রকে কিছু বলতে যাবে, তার আগেই হাতে থাকা মুঠোফোনটি বেজে উঠল। মেঘের মা ফোন করেছে, হয়তো মেয়ের জন্য চিন্তা হচ্ছে। তাছাড়া অনু বাড়িতে ফিরেছে কি সেটাও জিজ্ঞেস করা হয়নি। তানিশা আইমান কথা শেষ হতেই দেখলো আদ্র নেই। তিনি ভাবলেন হয়তো রুমে চলে গেছে। শরীর আজ চলছে না। তানিশা আইমানের সকাল থেকে এত ঝামেলা, তার উপর এত আত্মীয় স্বজন, সবাইকে সামলাতে হিমশিম খাচ্ছিলেন। রুমে গিয়ে দেখলেন আদ্রিয়ান আইমান রাগে গজগজ করছেন। তানিশা আইমান ভ্রু কুঁচকালেন, জিজ্ঞেস করলেন, বাবা ছেলে আবার ঝগড়া করছো? আদ্রিয়ান আইমান রাগী কণ্ঠস্বরে বললেন, অনু পালিয়ে গেছে আমাকে বললে না কেন? আর মেঘের সাথে বিয়ে দেওয়ার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলে না? তানিশা আইমান রাগী কণ্ঠস্বরে বলল, মেঘের সাথে বিয়ে হতে দিতে তুমি?
তুমি কখনো মেঘকে পছন্দ করেছো? যখন আদ্রর জন্য মেঘের কথা তোমাকে বললাম, কি বলেছিলে মনে নেই? আদিয়াত আইমান হনহন করে রুম থেকে বের হয়ে গেলেন। তানিশা আইমান তপ্ত শ্বাস ফেল। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আদ্র, দৃষ্টি তার আকাশপানে। নিজেকে বড্ড অসহায় লাগছে তার কাছে সব কিছু এলোমেলো লাগছে। সব কিছু ঠিক করতে গিয়ে সব কিছু এলোমেলো করে ফেলেছে। নিজে ভালো থাকতে চাইতে গিয়ে মেঘকে কষ্ট দিচ্ছে। আদ্রের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে। প্রিয়তমাকে কাছে পেয়েও নিজের করে নিতে পারছে না। নিজ হাতে কষ্ট দিতে হচ্ছে তাকে। হঠাৎ হাতে থাকা মুঠোফোনটা বেজে উঠল। ফোনটা রিসিভ করতেই লোকটার কথা শুনে আদ্রর মাথা কাজ করছে না। কী করবে এখন? চারদিকে আলোর শিহরণ। আলোয় আলোয় দিক দিগন্ত হেসে ওঠে। আলোয় ভরা চাঁদের জ্যোৎস্নার প্লাবনে ডুবে যায়। চাঁদনি রাতের মোহনীয় রূপ সৌন্দর্য প্রতিটি মানুষের মনে রং ধরায়। মেঘের এই চাঁদনি রাত উপভোগ করতে ভীষণ ভালো লাগছে। তবে কেমন যেন একটা সুখের মতো ব্যথা বুকের তলায় জমা হয়, অথচ সেই ভাব প্রকাশের ভাষা নেই। জ্যোৎস্নার মায়াবী রূপ মানুষের মন যৌবনের আবির ছড়িয়ে দেয়, রাঙিয়ে তোলে মানুষকে। মেঘের ইচ্ছে হচ্ছে জ্যোৎস্নার এই রাত তার প্রিয় মানুষটিকে উপভোগ করতে, কিন্তু আদ্র আসার কোনো নামগন্তই নেই। মেঘ ক্লান্ত থাকায় অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। সকালবেলা চিৎকার চেঁচামেচিতে ঘুম ভাঙল মেঘের। রাতের ঘটনা ভাবতে লাগলো। আদ্রের জন্য অপেক্ষা করতে করতে কখন যে চোখ লেগে এসেছে বুঝতেই পারিনি। আদ্র কি রাতে রুমে আসেনি? যদি আসতো তাহলে নিশ্চয়ই মেঘকে জাগিয়ে তুলতো। হঠাৎ মনটা খারাপ হয়ে গেল। তবে কি আদ্র বিয়েটা মেনে নেয়নি? তানিয়া আইমানের চিৎকারে হুঁশ ফিরল মেঘের। মেঘ ফ্রেশ হয়ে হালকা গোলাপি রঙের শাড়ি পরে নিল। নিচে তানিয়া আইমান রাগে গজগজ করছেন। মেঘকে দেখে তানিয়া আইমান ঢুকরে কেঁদে উঠল। হঠাৎ এমন কাণ্ডে মেঘ বিস্মিত হলো। ফুপি, কাঁদছো কেন? কি হয়েছে আমাকে বলো। তানিয়া আইমান কাঁদতে কাঁদতে বললেন, আমার ছেলেটা রাগে বদমেজাজি, কিন্তু এরকম করবে আমি বুঝিনি। আমি তোর জীবনটা নিজ হাতেই শেষ করে দিলাম। আমি মাফ করে দিস মেঘ। আমি পারলাম না তোর জীবনটা কি সুন্দর করে সাজিয়ে দিতে। আজ এমন একটা কাজ করবে আমি ভাবতেও পারিনি। কি করেছেন উনি? তানিয়া আইমান মেঘের হাতে একটা চিঠি ধরিয়ে দিলেন, যেখানে লেখা আছে, প্রিয়মা, আমি জানি আমার এই সিদ্ধান্তে তুমি কষ্ট পাবে। কথাগুলো ফোনে বলতে পারতাম, কিন্তু তোমার সাথে কথা বলতে কষ্ট হতো, তাই চিঠি লিখলাম। তবে আমার কিচ্ছু করা ছিল না। আমি মেঘকে নিজের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। আমি লন্ডন ফিরে যাচ্ছি। আমার সাথে যোগাযোগের চেষ্টা করো না। আর মেঘকে বলো পারলে আমার যেন ক্ষমা করে দেয়। ও চাইলে বাড়িতে ফিরে যেতে পারে, আর কার জন্য এখানে থাকবে। আমি আর বিয়েতে ফিরবো না। মেঘকে বিয়ে করাটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। পারলে আমাকে ক্ষমা করো। ইতি, আদ্র। মেঘের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। ওর মস্তিষ্ক যেন শূন্য। মন মস্তিষ্কে দ্বিধায় ভুগছে। এটা কিভাবে করতে পারলো আদ্র? হঠাৎ অজ্ঞান হয়ে গেল মেঘ। তানিশা আইমান বাড়ির লোকদের নিয়ে আদ্র রুমে এনে শুয়ে দিল। মাথায় হাত বুলাতে লাগলো। চিন্তা করতে লাগলো সকালের ঘটনা। ঘুম থেকে উঠে নিচে নামতে দারোয়ান এসে তানিশা আইমানের হাতে চিঠি দিয়ে বলল আদ্র দিয়েছে। চিঠি খুলতে মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তানিশা আইমানের আদ্র এসব কী লিখেছে? এখন এসবের মানে কি? আদ্রকে কয়েকবার ফোন দিলেও ফোন বন্ধ বলছে। বর্তমান একটু আগে মেঘের জ্ঞান ফিরেছে। মেঘ ছলছল নয়নে তাকিয়ে রইল তানিশা আইমানের দিকে। ফুপি, আমি কি এতটাই খারাপ যে আমাকে ভালোবাসা যায় না? তানিশা আইমান মেঘকে জড়িয়ে ধরে বলল, এসব কি বলছিস মেয়ে? তুই খারাপ হতে যাবি কেন? আমি তো মনে করি তাদের ভাগ্য খারাপ যে তোকে মেনে নিতে পারিনি। মেঘের চোখ দিয়ে অজস্র অশ্রু ঝরছিল। মেঘের জীবনটা কেমন এলোমেলো হয়ে গেছে। সব কিছু ছন্নছাড়া। তার জীবন যেন হেলায় ভেসে চলেছে। কেটে গেছে 2 বছর। এই 2 বছরের এমন একটি দিনও নেই যে দিন মেঘ আদ্রকে মনে করেনি। এমন একটু দিনও নেই যে দিনও কান্না করেনি। তবে দিন শেষে কারো জীবন কারো জন্য থেমে থাকে না। মেঘ উষার বিয়ের জন্য তৈরি হচ্ছে। উষা অবশেষে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পাচ্ছে। মেঘেরও ইচ্ছে ছিল আদ্রকে নিয়ে ভালো থাকার, কিন্তু আদ্র তো চায়নি। কথাটা ভাবতেই বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল মেঘের। ভাবতে লাগলো সেই দিনটার কথা। অতীত। আদ্র চলে গেছে প্রায় 2 সপ্তাহ হবে। এই 2 সপ্তাহ মেঘ রুম থেকে বের হয়নি। নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছিল। তানিশা আইমান মেঘের মাকে সব জানানোর পর ওরা মেঘকে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু মেঘ যায়নি। তানিশা আইমান আদ্রের ওপর রাগ করে আর ফোন করেনি। তানিশা আইমান মেঘকে জোর করেনি। বলেছিল আজ থেকে তুই আমার মেয়ে হয়ে থাকবি। নিবিড় মেঘের মেয়েটা মেনে নিতে পারেনি। পরে যখন মেঘের এই অবস্থার কথা জানতে পেরেছে,
ও মেঘকে এই অবস্থা থেকে বের হয়ে আসতে সাপোর্ট করেছে। তারপর প্রায় 1 মাস পর অনু বাড়িতে ফিরেছে। সবাই অনুকে অনেক অপমান করে। অনুর মা ওকে মেনে নিতে চায়নি। মেঘের এই অবস্থার জন্য অনুকে দায়ী করেছে। অনু সব কিছু মেনে নিয়েছে। কেন পালিয়ে গেছে এই প্রশ্নের জবাব অনু দেয়নি, সবসময় এড়িয়ে গেছে। কেটে গেছে প্রায় 5 মাস। আদ্র চলে যাওয়ার পর প্রায় 5 মাস মেঘ নিজেকে সবার থেকে আড়াল করে রেখেছে। এই 5 মাস নিবিড় সবসময় মেঘকে সাপোর্ট করেছে। মেঘ অনার্স কমপ্লিট করেছে। আদ্র চলে যাওয়ার পর তানিশা আইমান মেঘকে কতবার বলেছে, তুই আবার নিজের জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নে নতুন কারোর সাথে, কিন্তু মেঘ চায়নি। বর্তমানে মেঘের ভাবনায় ব্যাঘাত ঘটল হাতে থাকা মুঠোফোনের আওয়াজে। নিবিড় কল করেছে, কখন বের হবে জানতে চাইছে। মেঘ আজকে খুব সুন্দর করে সেজেছে। নীল রঙের শাড়ি, হাতে নীল চুড়ি, চোখে কাজল, সিম্পল মেকআপ, দেখতে খুব সুন্দর লাগছে। অনু তড়িঘড়ি করে মেঘের রুমে ঢুকলো। মেঘ অনুর দিকে তাকাতেই অনু হাঁ হয়ে মেঘের দিকে তাকিয়ে রইল। মেঘ অনুকে এভাবে হাঁ হয়ে তাকিয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? মেঘ তুই জানিস আজকে তোকে কত সুন্দর লাগছে? আজ তোকে যে দেখবে সেই ফিদা হয়ে যাবে। আজ কতদিন পরে তুই এত সুন্দর করে সেজেছিস, খুব সুন্দর লাগছে, পুরো পরীর মতো লাগছে। হয়েছে হয়েছে, তুমি কখন যাবে? ওহ জানিস তো মেঘ, জয় এখনো তৈরি হয়নি। আমি কতবার কল করে বলেছি তাড়াতাড়ি আসতে, ও এখনো আসছে না। আচ্ছা একটা কথা বলো, তুমি কি সেই দিন জয় ভাইয়ের সাথে পালিয়েছিলে? অনু নিরুত্তর। মেঘ এই নিয়ে বহুবার এই প্রশ্নটা করেছে, কিন্তু কোনো উত্তর দেয়নি অনু। মেঘ বলল, আচ্ছা ঠিক আছে, আমি জয় ভাইকে বলে দেব যাতে আমার এই সুন্দরী আপুটাকে আর ওয়েট না করায়। আমি যাচ্ছি, তুমি জয় ভাইয়ের সাথে তাড়াতাড়ি এসো। নিবিড় আবার আমার জন্য ওয়েট করছে। বাইরে একটা কালো গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নিবিড়। নীল পাঞ্জাবি, হাতে ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা, কালো সানগ্লাস, দেখতে সুদর্শন যুবক। মেঘ বাইরে বের হতেই নিবিড়ের চোখ পড়ল মেঘের দিকে। নিবিড় অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ বলল, কি দেখছো? তোমাকে। বলেই হুঁশ এলো নিবিড়ের। মানে? এই যে তোমার ড্রেস আমার সাথে মিলে গেল, এটাই দেখছি। ও চলো তাড়াতাড়ি। হ্যাঁ চলো। চারিদিকে আলো ঝলমল করছে, বিভিন্ন রকমের ফুল দিয়ে সাজানো হয়েছে। বিয়ে বাড়ি বলে কথা। মেঘ আর নিবিড় গাড়ি থেকে দাঁড়ালো। নিবিড় বলল, মেঘ তুমি যাও, আমি উষার গিফটটা নিয়ে আসছি। আচ্ছা। মেঘ বাইরে এসে দাঁড়াতেই পরিচিত একটা কণ্ঠস্বর মেঘ বলে ডেকে উঠল। মেঘ পরিচিত কণ্ঠস্বর শুনে স্তব্ধ হয়ে রইল। বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। মেঘ পেছনে ফিরতে কাঙ্ক্ষিত মানুষটিকে পেল না। মেঘ নিরাশ হয়ে ভেতরে গেল। হয়তো সবসময় তার কথা ভাবতে থাকে বলে এরকম হয়েছে। মেঘ যতই বলুক ও আদ্রের কথা ভাবে না, কিন্তু ওর মন মস্তিষ্ক জুড়ে শুধুই আদ্র রয়েছে। মেঘ ভেতরে যেতেই উষা জিজ্ঞেস করলো, এই তোর আসার সময় হয়েছে? এই আমি তোর বান্ধবী, তুই আমাকে একদম ভালোবাসিস না মেঘ? নাহলে তুই এটা আমার সাথে কিছুতেই করতে পারতি না। আমার একমাত্র বান্ধবী হয়েও তুই কিভাবে পারলি এত লেট করে আসতে? সরি, প্লিজ রাগ করিস না। নিবিড় কোথায়? ওর কথা বলিস না, ও তোর গিফট বাড়িতে রেখে চলে এসেছে, সেটা আবার নিয়ে আসতে গেছে। ও, তুই কেন যেতে দিলি মেঘ? পরে কি দেওয়া যেত না? ওকে বললে কি শুনতো? আর তোকে যে আজ কি সুন্দর লাগছে উষা। তবে অবশ্য বিয়ে বাড়িতে সবার থেকে বউকেই ভালো লাগে, কারণ সবাই বউকেই দেখে। সেটা না হয় বুঝতে পারলাম, তোর দিক থেকে তোর চোখ ফেরানোই মুশকিল হয়ে যাচ্ছে। আমি যদি ছেলে হতাম তোকে নিয়ে এক্ষুনি গায়েব হয়ে যেতাম। রেস্টুরেন্টে বসে আছে আদ্র আর নিবিড়। নিবিড় নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। নিজেকে সংযত করে আদ্রকে প্রশ্ন করলো, আপনি এমন কেন করছেন? কেমন? বুঝেও কেন এরকম করছেন? আপনি মেঘকে ভালোবাসেন? না। তাহলে ছেড়ে দিন। ও চাইলে আমি ডিভোর্স পেপার সাইন করে দেব। নিবিড় তাচ্ছিল্য হাসলো। তাহলে আজকে ওকে ডাকলেন কেন? আদ্র বিস্মিত নয়নে তাকালো নিবিড়ের দিকে, কিছু বলল না। নিবিড় তপ্ত শ্বাস ফেলে বলল, আমি জানি আপনি মেঘকে ভালোবাসেন, তবে কেন এরকম করছেন আমার জানা নেই। আমি কারণটা জানার চেষ্টা করব। আদ্র তপ্ত শ্বাস ফেলে বলল, আসলে বিডিতে একটা কাজের জন্য এসেছিলাম, তো গাড়িতে ছিলাম, হঠাৎ মেঘকে দেখে ডেকে ফেলেছিলাম, আর তুমি ভুল ভাবছো। মেঘ নিবিড়ের সাথে কথা বলছিল। একটা মেয়ে এসে বলল, তোমার নাম মেঘ না? মেঘ মেয়েটির দিকে তাকিয়ে বলল, জি, কিন্তু আপনাকে তো চিনতেই পারলাম না। আমি নীলা, আদ্রর ফ্রেন্ড। আমরা একসাথে পড়াশোনা করেছি। তোমাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছে ছিল,
তোমার ভাগ্য দেখে খুব ঈর্ষা করতে ইচ্ছে করে জানো। তুমি খুব ভাগ্যবতী। মেঘ যেন স্তব্ধ হয়ে গেছে। সে থই থই জলে যেন মেঘ ভেসে যাচ্ছে। একটু আগে নীলা নামের মেয়েটার কথাগুলো বুকের ভেতর নুয়ে থাকা ভালোবাসার জ্বালাটুকু হাজারখানেক যন্ত্রণা দিচ্ছে। অতীত নীলা নামের মেয়েটির কথা উপেক্ষা করে মেঘ পা বাড়াতে নীলা বলে উঠল, মেঘ, তোমায় আদ্র অনেক ভালোবাসি। মেঘ চোখ বন্ধ করে জোরে শ্বাস নিল, বলল, কোন ভালোবাসার কথা বলছেন আপনি? এই যে আদ্র ভাই আমাকে কখনো ভালোবাসেনি। এই যে একাকার সমান ভালোবাসাকে ওনার কাছে অভিনয় মনে হতো। এই যে আমি ওনার জীবনে অভিশাপ। এই যে আমাকে উনি বিয়ে করে জীবনের সবচেয়ে বড় ভুল করেছেন। মেনে নিয়েছি তো, কেন বারবার আপনারা আমাকে আঘাত করেন? আমি ওনাকে ভুলে যেতে চাই ভুলে যেতে। কি বলছো তুমি? আদ্র তোমাকে ভালোবাসে না? আমি ওনার জীবনে কাঁটা সরো, সেটাকে তিনি নিজ হাতে সরিয়ে ফেলেছেন। তুমি ভুল ভাবছো মেঘ, এমন কিছুই নয়। আর তোমাকে বিয়ে করার জন্য তোমার বোনকে আটকে রেখেছিল আদ্র। আর সে আদ্র তোমাকে ভালোবাসে না, এটা তুমি কি করে বলছো? মেঘ বিস্মিত নয়নে নীলার দিকে তাকালো। কথা বলার ভাষা যেন হারিয়ে ফেলছে। একটা লোক এসে নীলা নামের মেয়েটিকে বলল, সময় হয়ে গেছে, চলে যেতে হবে। নীলা মেঘের দিকে এক পলক তাকিয়ে চলে গেল। বর্তমান মেঘ বাড়িতে এসে অনুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। অনু মেঘের এইভাবে কান্না করা একটু অবাক হলো। মেঘ বলল, সবাই আমায় ঠকালো, তুমি কিভাবে আমাকে ঠকাতে পারলে আপু? অনু বিস্মিত নয়নে তাকালো মেঘের দিকে। কি বলছিস মেঘ? আমি তোমায় কতবার জিজ্ঞাসা করেছি ওই দিন কেন পালিয়ে গিয়েছিলে, তুমি কিচ্ছু বলনি। এটা কেন বলনি আপু? আদ্র ভাই তোমাকে আটকে রেখেছিল, কেন বলনি উনি আমাকে ভালোবাসেন? সবাই কেন আমাকে ঠকালে, কেন? অনু আমতা আমতা করে বলল, আমি মানে আমি আমি জানতাম না মেঘ। মেঘ তাচ্ছিল্য হাসলো। আজ যদি তুমি আমার সব কিছু না বলো তাহলে আমি নিজেকে শেষ করে দেব। মেঘ ছুরি নিয়ে হাত কাটতে নিতেই অনু এসে মেঘের গালে থাপ্পড় বসিয়ে দিল। অনু বলল, আমি সত্যি জানতাম না আদ্র ভাই তোকে ভালোবাসে। আমি পরে জানতে পেরেছি জয় আদ্র ভাইয়ার চাচাতো ভাই, সবচেয়ে ভালো বন্ধু, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে আদ্র ভাইয়া। তাই জয়কে দিয়েই আমাকে কিডন্যাপ করেছিল। যখন আমাকে জয় বাড়িতে নিয়ে গেল, যাওয়ার আগে আদ্র ভাইয়ের সাথে জয়কে কথা বলতে দেখে ফেলেছিলাম আমি। পরে সব জানতে পেরেছি। তোকে বলিনি কারণ তুই সব জানতে পারলে সহ্য করতে পারতি না, তাই আসলে বলিনি। মেঘ অনুকে নিজের দিকে ঘুরিয়ে বলল, কি এমন কথা যে আমি সহ্য করতে পারবো না? বলো আমাকে আপু, প্লিজ প্লিজ, আজ চুপ থেকো না। নিজের জীবনের সবচেয়ে কঠিন সত্যের মুখোমুখি হতে হবে তোকে। তুই আমার আপন বোন না, আমার আব্বুর বন্ধুর মেয়ে তুই। তখন ফুপি আমাদের বাসায় থাকতো। তোর বাবা মার সাথে তুই কয়েকবার এসেছিলি আমাদের বাড়িতে। তবে আদ্র ভাইয়ার আব্বুর সাথে তোর বাবা বিজনেস করতেন। আদ্র ভাইয়ার জন্মদিনে তুই ওদের বাড়িতে গিয়েছিলি। ওই দিন আদ্র ভাইয়ার আব্বু একটা গাড়ি গিফট করেছিল। আদ্র ভাইয়া তখন ছোট্ট, ড্রাইভ করতে পারতো না। তোর বাবা মা কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি করেছিল। আদ্র ভাইয়া গাড়িতে বসে ড্রাইভিং শিখছিল। হঠাৎ করেই গাড়িটার ব্রেক কাজ করছিল না। তোর বাবা মা ঝগড়ার এক পর্যায়ে চলে আসতে নিলে আদ্র ভাইয়ের গাড়ির সাথে ধাক্কা খেয়ে দুজনেই মারা যায়। কিন্তু এতে আদ্র ভাইয়ার দোষ ছিল না। আদ্র ভাইয়া তোর বাবা মাকে মারতে যায়নি, তখন তুই অনেক ছোট, তোর এসব কথা মনে নেই। আদ্র ভাইয়ার আব্বু ভয় পেয়ে গেছিল যদি সব কিছু জানাজানি হয়ে যায়, তাহলে যদি আদ্র ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে যায়। তাই তিনি আদ্র ভাইয়াকে লন্ডন পাঠিয়ে দিয়েছিলেন। তবে আদ্র ভাইয়া তোকে ছোট থেকেই ভালোবাসত। ওই দিন আদ্র ভাইয়া তোকে ছেড়ে যেতে চায়নি। পরিস্থিতি তখন হাতের বাইরে চলে গেছে, তাই আদ্র ভাইয়াকে চলে যেতে হয়েছিল। ফিরে এসে যখন তোকে বিয়ে করতে চায়, তখন আদ্র ভাইয়ার আব্বু তোকে মেনে নিতে পারছিল না। উনি আদ্র ভাইয়ার সাথে এই বিষয় নিয়ে অনেক ঝামেলা করেছিলেন। আদ্র ভাইয়া যখন সব কিছু ছেড়ে তোকে নিয়ে লন্ডন চলে যাবে বলল, তখন আদ্র ভাইয়ার আব্বু আদ্র ভাইয়াকে ভয় দেখালেন, এটা বলে, যদি তুই জানতে পারিস আদ্র ভাইয়ার জন্য তোর বাবা মা মারা গেছে, তাহলে তুই আদ্র ভাইয়াকে ছেড়ে চলে যাবি, পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা করবি, হয়তো নিজেকে শেষ করে ফেলবি। তাই সেদিন আদ্র ভাইয়া তোকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আদ্র ভাইয়া তোকে সত্যি খুব ভালোবাসে।
আজ ওনার ফ্লাইট হয়তো আজ চলে গেলে আর ফিরবেন না রে। 2 পা পিছিয়ে যায় মেঘ। নিজেকে শূন্য মনে হচ্ছে ওর। এত যন্ত্রণা আগে কখনো হয়নি। মেঘের পৃথিবী যেন থমকে গেছে। অনুর দিকে ছলছল নয়নে তাকিয়ে রইল। ছুটে এসে অনুকে জড়িয়ে ধরল। নিবিড় বাইরে দাঁড়িয়ে সব কিছুই শুনেছে। নিবিড় মেঘের হাত ধরে টেনে নিয়ে যায়। তাকায় মেঘ। প্রচণ্ড ব্যস্ত দেখাচ্ছে ওকে। কানে ফোন। নিবিড় বলল, আদ্রের ফোন অফ, এখনো সময় আছে, সন্ধ্যায় ফ্লাইট। মেঘ কথা বলে না। নিবিড় ড্রাইভ করতে থাকে। মেঘকে নিয়ে চলে যায় এয়ারপোর্টে। মাথা নিচু করে বসে আছে আদ্র। কারো পায়ের শব্দ শুনে তাকাতে মেঘকে দেখতে পায়। মেঘকে দেখে যেন হতবুদ্ধি হারিয়ে ফেলে ছেলেটা। বলে, মেঘ, আপনি এখানে? আমাকে এত ভালোবাসেন আপনি? কথাটা বলে আদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে মেঘ। আদ্র নিবিড়ের দিকে তাকাতে নিবিড় বুঝিয়ে দিল মেঘ সব কিছুই জানে। আদ্র শক্ত করে জড়িয়ে ধরে মেঘকে। চিৎকার করে বলে, ভালোবাসে মেঘ, খুব ভালোবাসে, আপনার থেকেও বেশি। আর ছেড়ে যাবেন না তো? আমার বেঁচে থাকার জন্য তোমাকে প্রয়োজন।